আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 9 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আয়রা কোনো মুখ নিয়ে আজ ভার্সিটিতে যাবে, সবাই তো জানে তার বিয়ে হয়ে গেছে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তখন কি উত্তর দিবে সে? না, সে যাবে না ভার্সিটিতে, আর পড়াশোনা করবে না। কি হবে এত পড়াশোনা করে? এইসব ভেবে আয়রা এক কোণে নিশ্চুপ হয়ে বসেছিল। ঠিক তখনই লায়লার গলা শুনে চমকে উঠল। ম্যাম আসুন তাড়াতাড়ি, আর কত লেট করবেন? লায়লার গলা সবসময় একটু কর্কশ হুঙ্কারের মতো, কিন্তু আজ যেন কানে বাজলো ভিন্নভাবে। আয়রা লায়লার দিকে হঠাৎ তাকিয়ে বলল, তুমি বিবাহিত না অবিবাহিত? লায়লা থমকে গেল। কেন ম্যাম? তার গলা এক চিলতে কৌতূহল। এমনি জিজ্ঞেস করলাম, আয়রা শান্ত সুরে বলল। লায়লা তখন নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বলল, ডিভোর্সি, এই জন্যই তো মানুষের বাড়িতে পাহারাদারের কাজে আসছি। স্বামী থাকলে কি এই বাড়িতে পড়ে থাকতাম? না আছে বাবা, না আছে স্বামী, আমি জননী দুঃখিনী ম্যাডাম। লায়লার কথা শুনে আয়রার ভীষণ খারাপ লাগলো। সে তো ভেবেছিল তার মতো জনম দুঃখিনী আর কেউ নাই। সে তো এসে আবার তাড়া দিতে লাগলো। ম্যাডাম চলেন তাড়াতাড়ি, সায়ন স্যার বলেছে 1 সেকেন্ড দেরি হলে আমাদের এই জব থেকে বের করে দিবে। আয়রা তা শুনে একটু বিরক্ত গলায় বলল, কি দরকার এমন জব করার যে জবে সেকেন্ডে চলে যাওয়ার হুমকি থাকে? সে তো তখন যেন নিজের খুব চেপে রাখার চেষ্টা করেও পারলো না। বলল, আপনার ধনীন দুলালি ম্যাডাম, আপনারা এসব মর্মে বুঝবেন না। এই জব থেকে যে টাকা পাবো তা দিয়ে আমাদের পুরো ফ্যামিলির লোক খেতে পারবে। আয়রা একটু চুপ করে থাকলো, তারপর বলল, আচ্ছা তোমারও কি হাজব্যান্ড নেই? সে তো তখন হেসে হেসে কেঁদে ফেললে যেন। বলল, আছে ম্যাম, কিন্তু কোনো কাজের না, সারাদিন শুয়ে বসে থাকে। এজন্য তো নিজেকে বের করতে হয়েছে কাজে। আজ কেন জানি লায়লার সেতুর কথা শুনে ভীষণ খারাপ লাগলো আয়রার। তার মনে হলো তার কত দুঃখী। সে তো ভাবতো শুধু তার জীবনে কষ্ট বেশি, কিন্তু বাস্তবতা যেন অন্যরকম। খুলে আরো শক্ত করে গল্প সামনে এনে দাঁড় করায়। আয়রা আজ খুব সুন্দর একটা হাতের কাজ করা থ্রি-পিস পরেছে। সাদা কাপড়ের গায়ে সোনালি সুতোর শুকনো নস্কা। তার গাম্ভীর্য যেন নিজেই বলে দেয় এই মেয়ের ভেতরটা ঝড়ের, বাইরেটা শান্ত, মনের ভেতর হাজারো দুঃখ আর অভিমান নিয়ে নিজেকে সাজাতে হচ্ছে তাকে। কারণ আজ ভার্সিটিতে যেতে হবে, এটাও নাকি সায়নের রুলসের মধ্যে পড়ে। সে নিজেই জানে না সায়ন কেন তাদের জীবনে এমন অদ্ভুত নিয়ম চাপিয়ে দিয়েছে। কেন যে মনে হয় সায়ন ইচ্ছে করে তার নিঃশ্বাসটা নিয়ে বেঁধে ফেলতে চায়। আয়রা সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে সায়ন সোফায় হেলান দিয়ে বসে আছে, ল্যাপটপ চোখ, আঙ্গুল ব্যস্ত কিবোর্ডে। তবে আয়রার মনে হলো ওর এই বসে থাকা যেন উদ্দেশ্য প্রণানিত। এই সকালবেলা আয়রার বুক ভয়ে কাঁপিয়ে তোলার জন্য হয়তো সে অপেক্ষা করছে। কেন তাকে বসে থাকতে হবে এই সকাল সকাল? আয়রা নিজের মনকে শক্ত করে বলল, ভয় পাস না আয়রা, কি বা করতে পারবে, মরলে মরুক। অন্তত এই বন্দি জীবন থেকে তো মুক্তি পাবি। আজ আয়রার শুল একটু কাঁপানি ছিল না, তবু একটা সাবধানতার ছায়া ও মন থেকে যায়নি। সতর্ক থাকতে হবে। এই ছেলের তো কোনো কিছু ঠিক নেই, কখন কোথায় কিভাবে হুট করে ছুরি চালিয়ে দেয় বসে, কেউ জানে না। আয়রা নিজের দাঁত চেপে ধরলো আর ধীর পায়ে নিচে নামছে। তার সাথে যাচ্ছে লায়লা আর সেতু। পায়ের ধবনি যেন ভেতরে অনিশ্চয়তা আরো বাড়িয়ে তোলে। সায়নে একবার তাকালো না আয়রার দিকে। দূর থেকে কণ্ঠে ঠান্ডা কৃতজ্ঞ নিয়ে বলল, 5 মিনিট লেট হয়ে গেছে, নেক্সট টাইম সময় মতো আর একটু দায়িত্বশীল হবি। আর মনোযোগ শুধু পড়াশোনায় দিবি। যদি পড়তে ভালো না লাগে সেটাও জানাবি, তার জন্য অন্য ব্যবস্থা আছে। আয়রা হুট করে বলে ফেলল, যদি পড়তে না ভালো লাগে? সায়নের চোখ এবার সরাসরি আয়রার দিকে উঠল। সে উঠে এলো আয়রার কাছে, ধীর তো দৃঢ় পায়ে। মুখে কোনো রাগ নেই, কিন্তু একটা চাপা আগুন যেন ঘূর্ণমান। আয়রা পিছাতে লাগলো 1 পা 2 পা করে। মনে মনে নিজেকে ধমক দিল, কি দরকার ছিল পাল্টা প্রশ্ন করার? বেডা মনে হয় রেগে গেছে। আল্লাহ বাঁচিয়ে দাও এবারের মতো। তার হৃদয় যখন ঘড়ির কাঁটার মতো টিকটিক করে কাঁপছে। সায়ন আয়রার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। কণ্ঠে ছিল কঠিন স্থিরতা। না ভালো লাগলে পড়তে হবে। আমি তোর বাপের মতো বোকা নই যে পড়াশোনা কমপ্লিট না করে বিয়ে দিয়ে উঠে পড়তে লাগবো। সঠিক সময় বিয়ে হবে তোর। আয়রার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যেন। তার বুকের ভেতর কেমন যে চাপা শব্দ। এক অজানা আতঙ্ক ঢেউ তুলতে লাগলো। সে চোখ বন্ধ করে শুনছিল কথাগুলো। মনে হচ্ছিল শব্দগুলো যেন এক একটা করে তার গায়ে আঘাত করছে। সায়ন একটু সরে গেল। ততক্ষণে চোখ খুলে বলল, আমি বিয়ের কথা কখন বললাম? বিয়ে করতে চাইলাম কি? সায়ন ততক্ষণে আবার নিজের কাজে ডুবে গেছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই যেন গা ছুঁয়ে কথা ছুঁয়ে দিল। তোর মনে কি চলছে এখন তো আমি ভালো করেই জানি। শুধু বিয়ের গান বাজছে তোর মনে। বিয়ে, বর, বাসরাত, এইসব ভরে গেছে মাথাটায়। যত দ্রুত পারিস সব ছেড়ে দে, না হলে তালগুল পাকিয়ে যাবে। আয়রা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা জমে আছে, ফুরে বেরিয়ে আসতে চাই। কিন্তু তার আগে সায়ন কণ্ঠ আবার ভেসে এলো, এখন যেতে পারিস, লেট হয়ে যাচ্ছে। আয়রা ধীরে ধীরে পা বাড়ালো দরজার দিকে। মনে যেন এখনো সায়নের শেষ কথাগুলো আটকে আছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ একে একে কিছু মানুষ ঢুকতে লাগলো বাড়ির ভিতরে। আয়রা থমকে দাঁড়ালো, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। এরা কারা? চেহারায় আনফেমিলিয়ার চমক। একটা মেয়েও আছে। আর সেই মেয়েটা এক দৌড়ে গিয়ে সায়নকে জড়িয়ে ধরে বলল, মিস ইউ, মিস ইউ।
সায়নের ঠোঁটে হালকা হাসি, গলায় চেনা সুর, মিস ইউ টু। আয়রার মুখের রং পাল্টে গেল, ভেতরে ভেতরে জ্বলে উঠল আগুন, মনে গর্জে উঠল নির্লজ্জ মেয়ে মানুষ। এই দানবটার মতো ছেলেকেও কেউ মিস ইউ বলে? সায়নের চোখ এবার গিয়ে বলল আয়রার উপর, তার দৃষ্টি ঠান্ডা কিন্তু কণ্ঠে বজ্রনী তাঁত। যাচ্ছ না কেন তোমরা, যাও। লায়লার সে তো মুহূর্তে নড়ে উঠল, সে তো দেরি না করে আয়রার হাত চেপে ধরে বলল, চলেন ম্যাডাম। আয়রা কিছু না বলে তাদের সাথে রুমের দিকে এগিয়ে গেল, কিন্তু মনটা যেন দরজার কাছে পড়ে রইল। পিছন বারবার তাকাতে লাগলো সে। আয়লা ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে লায়লার পাশে পাশে, মনটা অদ্ভুত এক দোচাললে। তারপর হঠাৎ থেমে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, লায়লা এরা কারা, আর মেয়েটাকে? লায়লা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, মেয়েটা স্যারের মামাতো বোন, নাম নেহা, পেশায় একজন ডাক্তার। আর ছেলে দুটো স্যারের মামাতো ভাই শুনেছি, এখন থেকে এই বাড়িতেই থাকবে। আয়রা তখন এক দীর্ঘশ্বাস ছাড়ল, চোখে ভাসতে লাগলো মুহূর্তে কয়েকদিন আগের দৃশ্য। সায়নের গলা ধরে মিস ইউ টু বলল নেহা হাস্যোজ্জ্বল মুখটা। তারপর নিঃশব্দে ভেতরটা কামড়ে ধরে বলল, হাই কপাল, আমাদের এই বাড়িতে এখন আমরাই যেন পর। বাড়িটা যেন বাইরের লোকজন দিয়ে ভরে থাকবে আজীবন। ভার্সিটির মূল গেট পার হতে আয়রার বুকের ভেতরটা ধুকবুক করে উঠল। পাশে পাশে চেনা মুখ, ফিসফিসে শব্দ, হাসাহাসি। মনে মনে ভাবতে লাগলো আয়রা, সবাই কি জানে তার গল্প, তার বিয়ে ভাঙার খবর। তার চোখে যেন মেঘলা আজ। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে যেন তুরাগ দৌড়ে এলো। আয়রা, তুমি ঠিক আছো? কত অপেক্ষা করেছি, কবে আসবে তুমি ভার্সিটিতে, কবে দেখবো তোমায়। তোমার বাড়িতে ঢোকার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তুরাগের কণ্ঠে একটা কাঁপুনি। আয়রা কিছু বলার আগে দুইজন ভারী শরীরের প্রহরীর সামনে এসে দাঁড়ালো। একজন বলল, কাছে আসবে না ম্যাডামে, দূর থেকে কথা বলুন। তুরাগ থমকে গেল, আয়রা কেঁপে উঠল, চোখে জল চিলচিল করছে, তবু কণ্ঠে কিছু নেই। এক পলক চেয়ে থাকে তুরাগের দিকে। তারপরে লায়লার সেতু যেন আচমকায় এসে টেনে নিল তাকের ভিতরে। না, আমি যাব না ক্লাসে, আমি শুধু 2 মিনিট কথা বলতে চাই ওর সঙ্গে, প্লিজ লায়লা। আয়রার কণ্ঠে মিনতি। লায়লার কড়াস্বর বলল, না ম্যাডাম, সম্ভব না, নিয়ম ভাঙতে পারবো না। তুরাগ দাঁড়িয়ে রইল গেটের পাশে, দৃষ্টি গুচা সেই চলে যাওয়ার চোখের পিছনে। আর আয়রা, সে ফিরে তাকাতে পারল না। আয়রা হঠাৎ চিৎকার করে বলল, আমি কিন্তু লোক ডাকবো, চিৎকার করে সবাইকে জানাবো আমাকে জোর করে বেঁধে রাখা হয়েছে, আমার স্বাধীনতা হরণ করা হচ্ছে। সে তো তখন দাঁত খিচিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করবেন না ম্যাডাম, প্লিজ শান্ত হয়ে ক্লাসে করুন। আয়রা তখন পুরোপুরি রেগে গিয়ে বলল, না, আমি শান্ত হব না, আমি তুরাগের সাথে কথা বলবো, তারপর ক্লাস করব। আয়রার চিল্লাচিল্লি শুনে ছাত্র ছাত্রীর মাঝে কিছুক্ষণ শুনশান নীরবতা ছড়ালো। তারপরে একে একে বেশ কিছু লোক জড়ো হতে লাগলো। তারা দেখতে শুরু করলো একে অপরকে। আয়রা একটু পিছনে সরে গিয়ে তুরাগকে খুঁজতে লাগলো, কিন্তু তুরাগ ছিল না। এক মুহূর্তের জন্য আয়রার মনে হলো যেন পুরো বিশ্ব তার বিরুদ্ধে চলে এসেছে। এদিকে আয়রার বান্ধবী মিলি এগিয়ে এসে প্রশ্ন করলো, কি হয়েছে আয়লা, কোনো প্রবলেম? আয়রা একটু থমকে গিয়ে মিলির দিকে তাকালো। তার চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল। মিলি হালকা হাসি দিয়ে বলল, দুলাভাইকে রেখে ভার্সিটিতে এসেছিস তো খারাপ লাগছে। সরি বান্ধবী, যেতে পারিনি বিয়েতে। আয়রা কিছু বলল না, কেবল এক মুহূর্তের জন্য অনুভব করলো সত্যটা বলা উচিত সবাইকে। আয়রা হঠাৎ চিৎকার করে মিলিকে বলল, দোস্ত, আমরা সবাই ভীষণ বিপদে আছি। এক শয়তান বেটা আমাদের ঘরের মধ্যে আটকে রেখেছে, আমার বাবা মা সবাই, আর আমার বিয়েটাও না হয়নি। মিলি অবাক হয়ে বলল, কি বলিস কি? তো কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানলাম না। এদিকে আয়রার এক ক্লাসমেট সব কথা শুনে ফেলেছে। এভাবে কথাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ায় ভার্সিটিতে একদম হইচই পড়ে গেছে। ছাত্র ছাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। সবাই জানতে চাচ্ছে কি বিপদ ঘটেছে আয়রার সাথে। এদিকে তুরাগ হঠাৎ এগিয়ে আসলো তার সামনে আর দ্রুত পুরো ঘটনা জানতে লাগলো। আয়রাকে তো প্রায় সবাই চিনে ভার্সিটিতে। তার বিপদের কথা শুনে সবাই এগিয়ে এলো। লায়লার সিধু তো একদম হোঁচট খেয়ে পড়লো। কিভাবে পরিস্থিতি সামাল দিবে ভাবতে লাগলো। সায়নকে জানাবে কিনা তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। প্রহরী দুজন বিপদে পড়ে গেল। তাদের মনে হতে লাগলো আজ হয়তো তাদের পায়ের নিচে মাটির মতো টেনে ফেলবে সবাই। এইরকম রেগে আছে ভার্সিটির স্টুডেন্টরা। এমন সময় ভার্সিটির প্রিন্সিপাল নিজে ঘটনাস্থলে চলে এলো। আয়রার কাছে গিয়ে সব শুনেন। তিনি বললেন, আমি সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না মা, আয়রা সব ঠিক হয়ে যাবে। আয়রা মনে মনে ভাবলো, এটাই তো চেয়েছিল, একবার শুধু বাড়ি থেকে বাইরে যাক, তারপর সবার কাছে সায়নের আসল চেহারা কিভাবে তুলে ধরা যায় সেটা করবে। সে চিৎকার করে সবাইকে জানাতে চায় তার স্বাধীনতা কিভাবে হরণ করা হয়েছে। এবার তোমার খেলা শেষ সায়ন, তোমার সব অহংকার গিরগির মতো ভেঙে দিব আমি। আয়রা মনে মনে ভাবছিল, আর তার মুখে এক লুকানো হাসি ফুটে উঠল। মুহূর্তের মধ্যে ভার্সিটিতে পুলিশ চলে আসলো। পুলিশের উপস্থিতি দেখতে পায় সবার মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল। পুলিশের কর্মকর্তা আয়রার মুখ থেকে সবকিছু শুনে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল চৌধুরী মহলে। আয়রা অবাক হয়ে দেখলো এত মানুষ তার পাশে দাঁড়িয়েছে। তার বান্ধবী মিলি এবং সিমরা তার সঙ্গে গেল। পাশাপাশি কয়েকজন ছাত্র উপস্থিত হলো। তুরাগ তো আছেই। সবাই মিলে সায়নের বিরুদ্ধে তাদের খুব প্রকাশ করতে লাগলো। আয়রা সবার সাহায্য এবং সমর্থন ভীষণ খুশি হয়ে গেল। এতদিন সে জানতো না তো মানুষ তাকে ভালোবাসে।
চৌধুরী মহলে মূল গেটে যখন পুলিশ, সাংবাদিক, আয়রার বন্ধু বান্ধব ও ভার্সিটির ছাত্ররা জড়ো হলো, তখন গেটের সামনে তৈরি হলো উত্তেজনাপূর্ণ এক দৃশ্য। কেউ প্রবেশ করতে পারছে না, আবার কেউ থামতেও চাইছে না, কারণ বাড়ির একাধিক গেট প্রহরী বসানো এবং পাসওয়ার্ড সিস্টেম থাকা। সিসিটিভি মনিটরে সেই দৃশ্য দেখে সায়নের চোখ ছানাবড়া হয়ে গেল। সে বুঝতে পারল মাথা মোটা আয়রা কোনো না একটা তালগোল পাকিয়েছে। তুরাক, মিলি, সিমরান সহ অনেকের চেহারা স্পষ্ট প্রতিবাদের ছাপ। আর সাংবাদিকরা তো ক্যামেরা তাক করে একের পর এক লাইভ করছে। চৌধুরী মহলে অচেনা কেলেঙ্কারি। জোর করে আটকে রাখা হয়েছে চৌধুরী পরিবারের সদস্যদের। আয়রা এক তরুণীর সাহসী প্রতিবাদ। সায়নের হাতে থাকা ফোন হঠাৎ বাজতে শুরু করলো। একের পর এক কল, রাজনৈতিক পরিচয়জন, কোম্পানির পরিচালক, এমনকি কিছু মিডিয়া ফ্রেন্ডরাও জানতে চাচ্ছে বাড়ির সামনে এই হুই হুল্লোড় কেন। রাগে সায়নের মাথা গরম হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে গেটের প্রহরীদের ফোন করলো। সবাইকে ভেতরে ঢুকতে দাও, সবাইকে ভেতরে ঢুকতে দাও। যত সাংবাদিক, পুলিশ, ছাত্র আছে কাউকে আটকিও না। দরজাগুলো একের পর এক খুলে গেল। লোকজন প্রবেশ করতে লাগলো। সায়নের রাজপ্রাসাদ আজ যেন বিদ্রোহের ঢেউ বইতে শুরু করলো। আয়রা সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ালো। এইবার সে মানবে না কিছুতেই। সবাইকে সত্যি কথা তার জানাতেই হবে। চৌধুরী মহলে বিশাল প্রাঙ্গণ, যে জায়গা এতদিন ধরে প্রভাব, প্রতিপত্তি আর গরিমাহা ঢাকা ছিল, আজ তা যেন জনতার রাগ আর ঘৃণার উত্তাপে পুরে ছারখার হয়ে যাচ্ছে। সবার চোখে রাগ, কণ্ঠে ক্ষোভ। চৌধুরীকে বের করে পাথর কিংবা ঢিল ছুঁড়ে মারতে লাগলো। শক্ত করে পাশে দাঁড়ানো সিমরান আর মিলিকে কাঁধে চাপ দিয়ে বলল, আজ যদি আমরা চুপ থাকি, কাল আরো একটা আয়রাকে এমন বন্দি করে রাখবে, সুতরাং আজ কিছুতেই চুপ করে থাকা যাবে না। ঠিক তখনই পুলিশের জিপের দরজা খোলার শব্দে কিছুটা থমকে গেল ভিড়। একজন অভিজ্ঞ অফিসার সামনে এসে গলা তুলে বললেন, স্টপ, সবাই থামুন, আমি দেখছি ব্যাপারটা। তিনি সায়নের দিকে তাকিয়ে বললেন, ইনি তো এসকেএস গ্রুপের কর্ণধার সায়ন চৌধুরী। এই একটুখানি বাক্যে যেন জনতা থমকে গেল। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ধন্যবাদ।